এখনো কলেজের বাহিরে দাঁড়িয়ে আছি, কেউ আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। দারোয়ান মামাকে অনেকবার বলা হলেও সে আমাকে কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। এমন সময় আমার সামনে দিয়ে আমার ফুফাতো বোন যাচ্ছে তার বান্ধবীদের সাথে। তার মানে আপু এই কলেজেই পড়ে। আগে জানতাম না তো। কোনো কিছু না ভেবে আপুকে ডাক দিলাম। মনিকা আপু একবার তাকালো, কিন্তু এমন ভাব করলো যেন আমাকে চেনেই না, কোনোদিনও নাকি আমাকে দেখেইনি, এমন ভাব করলো। আপ্পু আর আপ্পুর বান্ধবীরা চলে গেল আমার সামনে দিয়ে। আপ্পুর এক বান্ধবী বলেই দিলেন, তুই কি ওই ছোট লোকটাকে চিনিস? কেমন নোংরা জামা কাপড় পরে কলেজের গেটের সামনে এসে মেয়েদের বিরক্ত করছে। কত জায়গায় কত ছোট লোক দেখা যায়, তাই বলে কি আমার সবাইকে চিনতে হবে? কথাটা এমন করে বলল যে শুনেই আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি আর সেখানে না দাঁড়িয়ে হাঁটা শুরু করলাম। হাঁটছি আর ভাবছি এখন আমার বাড়িতে যাওয়া যাবে না। তখন আম্মু বুঝে যাবে যে আমাকে কলেজে ঢুকতে দেয়নি। আম্মু ঠিক কথাই বলেছিলেন, অত নামি কলেজে পড়ার কি দরকার বাপ? আমরা যেমন তেমন কলেজেই পড়া ভালো। এক প্রকার জিদ নিয়েই ভর্তি হলাম কলেজে। আপনাদের আর কি পরিচয় দেব তাও বলি, আমি আপনাদের হতভাগা সুজন খান। এসএসসি অনেক কষ্ট করে পাশ করি। রেজাল্ট ভালো হওয়ার কারণে একটা ভালো কলেজে ভর্তি হওয়ার লোভটা সামলাতে পারিনি। আর আমার লোভের কি ফল পেলাম তা তো আপনারা দেখলেন। হাঁটতে হাঁটতে নদীর ধার দিয়ে চলে এসেছি। এখানে একটা গাছের নিচে বসে আছি। একা একা ভালো লাগছে না, কি আর করার। আশেপাশের পরিবেশটা দেখছি। হঠাৎ করেই মনে হলো আমার মনিকা আপ্পুর ব্যবহারটা। আমি জানি আমরা গরিব, একবেলা খেতে পারলে আরেক বেলা কি খাবো তা নিয়ে ভাবতে হয়। আর মনিকা আপ্পুরা অনেক বড় লোক, তার বাবা বড় ব্যবসায়ী। এইসব ভাবতে ভাবতে জোহরের আজান হলো। আমি আর কিছু না ভেবে সেখান থেকে চলে আসলাম বাড়িতে আসার পর। কিরে, তোর কলেজ কেমন হলো? বাবা, তোর সমস্যা হলে অন্য কলেজে পড়। না মা, কলেজটা অনেক ভালো, আর স্যাররা তো আরোই ভালো। জানো মা, স্যাররা তো অনেক খুব যত্ন নিয়ে পড়ান। বাবা, তুমি যা পড়বা মন দিয়ে করো। আচ্ছা আম্মু। যা গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি। মা দাও, খুব খিদে লেগেছে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলাম। তারপর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেল 4টে ঘুম থেকে উঠলাম। তারপর একটু বাইরে বের হয়ে নদীর পাড়ে বসে আছি। মাগরিবের আজান হলো। আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি। পড়ার ইচ্ছে আছে, কিন্তু বই নেই। বসে বসে ভাবছি, এমন সময় আব্বু আসলো। বাবা, কলেজ কেমন হলো? আলহামদুলিল্লাহ আব্বু, ভালোই হয়েছে। কিভাবে যে তোর বইগুলো কিনে দিব ভেবে পাচ্ছি না। আচ্ছা বাবা, সুজন তোমার সবগুলো বই কিনতে কত টাকা লাগবে আমাকে জানিও। আমি না হয় রাতেও এক কাজ জোগাড় করে তোমার বইগুলো কিনে দেব। আমি কিছুক্ষণ ভেবে বললাম, আব্বু আপনাকে চিন্তা করতে হবে না। কাল একটা দরখাস্ত করব যেন লাইব্রেরি থেকে আমাকে বইগুলো দেওয়া হয়। আব্বু কিছু না বলেই চলে গেল, হয়তো কষ্ট পেয়েছে। আর আমি ভাবছি, আমি তো কলেজে ঢুকতেই পারলাম না, কি করে যে কি করব। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, সুজন, উঠো, নামাজ পড়তে হবে তো। ফজরের আজান হলো। কিছু না বলেই উঠে নামাজে গেলাম। নামাজ পড়ে বসে আছি। সুজন, খেতে আয়, খেয়ে নে। কলেজে যাবি না? তারপরে আমি খাবার খেতে গেলাম। কালকের কয়েক মুঠ ভাত ছিল, তাতে আম্মু বেশ কিছু পানি দিলেন, লবণ মরিচ দিয়ে ভাত মেখে দিলেন। আব্বু আগেই চলে গেছেন কাজে। আমি খাওয়া দাওয়া করে আম্মুর সাথে গল্প করে বাড়ি থেকে বের হলাম কলেজে যাব। তাই হাঁটতে হাঁটতে কলেজে আসলাম। দারোয়ান মামারা আজকেও আমাকে আটকিয়ে রাখলো। আমি মনে মনে বললাম, আমাকে কলেজে না ঢুকতে দিলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এমন সময় একটা স্যার যাচ্ছিলেন, আমাদের কাণ্ড দেখে দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে এখানে? কিছু না স্যার, এই ছোট লোকটা বলছে ও নাকি এই কলেজে পড়ে। তোমাদের সমস্যা কোথায় আর তোমরা হাসছো কেন? স্যার আর কিছু না বলেই আমাকে নিয়ে ভেতরে গেলেন আর বললেন, তুমি তোমার ক্লাস খুঁজে ক্লাসে যাও, আমার একটু কাজ আছে। এই বলেই স্যার চলে গেলেন। আমি আমার ক্লাস খুঁজে পেলাম। আমি ক্লাসে প্রবেশ করি, দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো চিড়িয়াখানার পশু। না হয় আমি ক্লাসে প্রবেশ করে ভুল করে ফেলেছি। আমি আর কিছু না ভেবে সামনের বেঞ্চ ফাঁকা দেখে ওইখানেই বসে গেলাম।
সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি ঘড়ির দিকে। ঠিক 4 মিনিট পর একদল ছেলে ঢুকলো ক্লাসরুমে। ছেলেগুলোকে দেখে ক্লাসরুমে যারা ছিল সবাই দাঁড়িয়ে গেল। এটা দেখে আমিও দাঁড়িয়ে গেলাম। ওদের মধ্যে থেকে একটা ভদ্র ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় লোক, অনেক ধনী ফ্যামিলির ছেলে। আমি কিছু না ভেবে তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাই। আমার গালে কষে 2টা চড় মেরে বলল, কুত্তার বাচ্চা ছোট লোক, তুই কে আর তুই এখানে আসলি কেন? জানিস না এখানে আমি বসি? ছোট লোকের বাচ্চা, আমার বসার জায়গাটা তো নষ্ট করলি। তুই এখানে আসলি কিভাবে? না থাক, তোকে বলতে হবে না, তুই যা এখান থেকে। আমি কোনো কিছু না বলে গালে হাত দিয়ে ওখান থেকে চলে আসছিলাম। তখনই ছেলেটা, ছোট লোকের বাচ্চা, কালো আমার সামনে যেন তোকে আর না দেখি, তাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। আমি কিছু না বলে শুধু মাথা নাড়ালাম। তারপর শেষের একটা বেঞ্চে গিয়ে বসতে যাব, তখন দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি কি কিছু বলবেন? এই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, তুই আমার সাথে কথা বলতে এসেছিস? তারপর আরও একটু কথা বলল। আমি শুধু শুনে যাচ্ছি, কোনো কিছুই বলতে পারলাম না। এমন সময় স্যার আসলেন। সবাই সবার জায়গায় গিয়ে বসলো। আমি দাঁড়িয়ে আছি। স্যার আমাকে দেখে বললেন, এই ছেলে এদিকে আয়, তুই এখানে কেন? আর তোকে এখানে কে ঢুকতে দিল? ভিক্ষা করার জন্য কলেজে চলে এসেছিস? ছোট লোক একটা, যা এই ক্লাস থেকে বের হ। স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিলেন। আমি বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে স্যারের ক্লাসটা করছিলাম। এমন সময় প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসের সামনে আসেন আর আমাকে বলেন, বাবা তুমি বাইরে কেন? আমি স্যারকে দেখে অবাক, ইনি তাহলে আমাদের প্রিন্সিপাল স্যার। আমি চুপ করে আছি। প্রিন্সিপাল স্যার বলল, চলো। আমি স্যারের পেছন পেছন গেলাম। স্যার আমাকে বসতে বলে কিছু কথা বলে চলে গেলেন। আমি বসে আছি শেষের বেঞ্চে, ওই মেয়েটার পাশে, কারণ কোনো বেঞ্চ ফাঁকা নাই। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর মেয়েটি দাঁড়িয়ে, স্যার, আমি এই ছোট লোকের বাচ্চার সাথে বসতে পারবো না। ছোট লোকের বাচ্চার শরীর থেকে কুত্তার মতো গন্ধ বের হচ্ছে। এটা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো, আর আমার লজ্জায় চোখে পানি চলে আসলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দিন সবগুলো ক্লাস করে যাচ্ছি, আর স্যারের মুখে মুখে একই কথা, ছোট লোক আর কালো। সেই দিন আমি ক্লাস করে বের হচ্ছি, এমন সময় প্রিন্সিপাল স্যারের সাথে দেখা। আমি স্যারকে আমার সব সমস্যার কথা বললাম। স্যারের মনে একটু দয়া হলো আমার ওপর। তারপর স্যার নিজেই বললেন, আমার সাথে আসো। আমি স্যারের পেছন পেছন লাইব্রেরিতে গেলাম। স্যার আমাকে সবগুলো বই দিল। বইগুলো পেয়ে আমি অনেক খুশি, তাই তাড়াতাড়ি করে বাইরে যাচ্ছিলাম। এমন সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি মনিকা আপ্পু পড়ে আছে। আমি কোনো কিছু না ভেবেই আপ্পুকে ওঠাতে গেলাম হাত ধরে। তখন আপ্পু, তার বাচ্চা, তোর এত বড় সাহস! আমাকে যা তা বলতে লাগলো আর মারতে শুরু করলো। আর এমন সময় কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যার আসলেন। মনিকা আপ্পু আমার নামে মিথ্যে কথা বলতে শুরু করলো। জানি সবাই তাই বিশ্বাস করলো। প্রিন্সিপাল স্যার আমাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দিলেন। আমি সেই দিন অনেক কেঁদেছি। আচ্ছা আপনারাই বলেন, আমি গরিব বলে কি ভালো কোনো কলেজে পড়তে পারবো না? আমি গরিব বলেই কি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই? আমি গরিব বলেই কি আমাকে যা তা বলে অপমান করবে? আমরা গরিব তাই বলে আমরা ছোট লোক, তাই আমরা এই সমাজে এত অবহেলিত। আচ্ছা আপনারা তো অনেক ধনী, আমরা কি ইচ্ছে করে গরিব ঘরে জন্ম নিই? আর ভাই আমরাও মানুষ, আমাদেরও ইচ্ছে করে বেঁচে থাকতে স্বাধীনভাবে। আমাদের মানুষ বলে একবার কাছে টেনে দেখেন, এই ছোট লোকদের একটা সুযোগ দিয়ে দেখেন, তারাও আপনাদের মতো মানুষ হবে। ঠিকই, তারাও আদর্শ মানুষ রূপস্থী হবে। আমরা কি পারি না এই ছোট লোকদের নিয়ে এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে? আমি সেই দিন অনেক কেঁদেছিলাম, কারোর সাথে কোনো কথা না বলে সারাদিন শুধু কেঁদেই ছিলাম। আম্মু আমাকে অনেকবার বলেছে কি হয়েছে, আমি কিছুই বলতে পারিনি। সেই দিন আমি সারাদিন কিচ্ছু খাইনি। রাতে শুয়ে শুয়ে ভাবছি আমি আর এই নিষ্ঠুর শহরে থাকবো না, যে শহরে আমার কোনো মূল্য নেই, কুত্তার মতন ব্যবহার করে সবাই। সেই শহরে আর থাকবো না, আজ রাতেই চলে যাব, কাউকে কিচ্ছু জানাবো না। এমন সময় আব্বু আম্মুর কথা মনে হলো। তাদের হাস্যোজ্জ্বল চেহারা আমার চোখের সামনে ভেসে উঠল। এইসব ভাবতে ভাবতে ফজরের আজান হলো। রাতের অন্ধকারটা কেটে যাচ্ছে। হয়তো আমার জীবনের অন্ধকারটাও কেটে যেতে আমাকে ক্লান্ত পরিশ্রম করতে হবে, তবেই হয়তো আমার জীবনের অন্ধকারটা কেটে যাবে। নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে মন খারাপ করে বসে আছি।
আম্মুর নামাজ এখনও শেষ হয়নি। আম্মুর নামাজ শেষ হওয়ার পর আমি আম্মুর কাছে গেলাম। আম্মু আমার দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে থাকতে থাকতেই কাঁদতে কাঁদতে বললেন, বাবা তোমার কি হয়েছে? কাল থেকে তো কিছুই খাওনি। আম্মুর কান্না দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। নিজেকে কিছুটা সামলে নিয়ে আম্মুকে সব কিছু খুলে বললাম, আর এটাও বললাম, আম্মু আমি আর এই নিষ্ঠুর শহরে অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। আম্মু তুমি আমাকে অনুমতি দাও, এই শহর ছেড়ে চলে যাব আমি। আর তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজে কাজ করে আমার নিজের খরচ চালাতে পারবো। এই কথা শুনে আম্মু কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি একাই বসে আছি। এমন সময় আব্বু আর আম্মু দুজনে একসাথে রুমে আসলো। আব্বু আমার দিকে তাকিয়ে আছে, আর আমি নিচের দিকে। আব্বু আমাকে অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আর বললেন, এত কিছু হয়ে গেছে, আগে বলনি কেন? তুমি কি সত্যি বাইরে কোথাও চলে যেতে চাও? হ্যাঁ আব্বু, আমি এই নিষ্ঠুর শহর ছেড়ে চলে যেতে চাই। তারপর আব্বু ফোনটা বের করে কাকে যেন ফোন করলেন। অনেকক্ষণ কথা বলার পর আমাকে বললেন, কাল তুমি ঢাকায় যাচ্ছ তোমার ছোট চাচার বাড়িতে, সকাল 7টায় তোমার বাস, মনে থাকে যেন। এটা বলেই আব্বু চলে গেলেন। আম্মু তখনও আমার কাছেই ছিলেন। আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু আমার ছোট চাচা আছে আর আমি জানতাম না। আর আমার ছোট চাচা কেমন মানুষ যে তার ভাবি আর ভাই এমনকি আমার সাথে কোনোদিন দেখাও করেনি, এমন কথাও বলেনি। তোমার চাচার কোনো দোষ নেই বাবা। আমরা কোথায় আছি তোমার চাচা তা জানে না। আমরা কেউ তাদের কিছু বলিনি। তোমার চাচার সাথে আমরা কোনো যোগাযোগ রাখিনি। কেন আম্মু, তোমার ছোট চাচাদের সাথে কোনো যোগাযোগ রাখোনি? আর আমার এটা ছোট চাচু আছে, আমি কেন জানি না। কেন এমন হয়েছিল আমাকে সব কিছু বলো। তারপর আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, তোর আব্বু আর আমি একই কলেজে পড়তাম। তোর আব্বু আমাকে অনেক ভালোবাসতে, অনেক পছন্দ করত। আমাকে অনেকবার বলার পরও আমি রাজি হইনি। তিনি আমার উপর জোর করা শুরু করলেন। তোর দাদুভাই ছিলেন একজন প্রভাবশালী লোক। কিভাবে যেন তোর বাবা আর আমার কথাটা তোর দাদুভাই জানতে পারে। তোর নানু ভাইকে আর আমাকে অনেক অপমান করেন। তারপর আমার কলেজ যাওয়া বন্ধ হয়ে যায়। আমার খোঁজে তোর আব্বু অনেকবার আমাদের বাড়িতে এসেছিলেন। একদিন আমার বাবা অনেক অসুস্থ হয়ে যান। আমরা অনেক গরিব ছিলাম, তাই চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, যার ফলে আমার বাবা মারা যান। বাবা ছাড়া আমার কেউ ছিল না। আমার বাবা মারা গেছে এই কথাটা তোর আব্বু কিভাবে যেন জানতে পারে। সাথে সাথে তিনি আমার আব্বুর দাফনের ব্যবস্থা করেন, ওর সাথে আমার দায়িত্ব নেন। দাফনের কাজ শেষ হলে তোর আব্বু আমাকে কাজী অফিসে নিয়ে যায়। কাজী অফিসের সামনে গিয়ে তোর আব্বু তার 2টা বন্ধুকে কল করেন, তারাও চলে আসেন। আমাদের বিয়ের কাজটা শেষ হলে তোর আব্বু আমাকে নিয়ে তোর দাদু ভাইয়ের কাছে যায়। আমাকে দেখে তোর দাদু এতটাই রেগে যান যে মেনে নেওয়া তো দূরের কথা, তোর আব্বুকে ত্যায্য করে দিলেন। তার সাথে সকল সম্পত্তি থেকে সেই দিন তোর আব্বু অনেক কেঁদেছিল। জানিস বাবা, তোর আব্বুকে আমি সেই দিন আর আজকে কাঁদতে দেখলাম, এর আগে কোনোদিনও দেখিনি। যত কষ্ট হোক না কেন হাসি মুখে সব সামলিয়েছেন। তারপর তোর আব্বু আমাকে নিয়ে ঢাকা থেকে এই নরসিংহদী চলে আসেন। তারপর থেকে আমরা আর কোনোদিনও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করিনি। এটা বলেই আম্মু কান্না করতে করতে চলে গেলেন। আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এমন সময় আমার বন্ধু শামীমের কল আমি রিসিভ করতেই, কোথায় রে? একটু দেখা কর, কাজ আছে। আমি আর কোনো কিছু না বলে দেখা করতে চলে গেলাম। শামীম ভাইয়ার থেকে বড় যদি কেউ থাকে, আর সেটা হলো শামীম নিজেই। আমাকে দেখেই শামীম বুঝে যায় যে আমার মন খারাপ, তাই আমাকে নদীর পাড়ে নিয়ে যায়। আমি আর শামীম অনেকক্ষণ বসে আছি, কেউ কোনো কথা বলছি না। দোস্ত, তোর কি হয়েছে বলতো? তোর মন খারাপ থাকলে আমারও মন খারাপ হয়ে যায়। আমি আর কোনো কিছু না লুকিয়ে শামীমের কাছে সব কিছু খুলে বললাম। কলেজে যা যা হয়েছে সব কিছু। আমার সব কথা শুনে শামীম আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, সাথে আমিও। আমি আর শামীম কথা বলতে বলতে জোহরের আজান হলো। তারপর আমি আর শামীম উঠে যাই, যার যার বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ করেই ফুপির কথা মনে হওয়াতে চলে আসলাম ফুফির বাড়িতে। ফুফির বাড়ির কাছে আসতেই
আমার মাথায় নোংরা পানি পড়লো। কে ফেলেছে দেখার জন্য উপরের ছাদে তাকাতেই দেখি মনিকা আপু। কি রে ছোট লোক, আমাদের বাড়িতে কি আর কেমন দিলাম? এটা বলেই মনিকা আপু হাসতে লাগলো। আমি একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। ওপরে উঠতেই দেখলাম ফুফা বসে আছে আর খবরের কাগজে কি যেন একটা পড়ছে। আমি কাছে গিয়েই আসসালামু আলাইকুম ফুফা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ফুফা, ফুপি কোথায় আছে একটু বলবেন? দেখছিস না আমি কাজ করছি, যা তো এখান থেকে বিরক্ত করিস না। ফুপা একটু উঁচু গলায় কথাটা বলেন, যার ফলে ফুপি শুনতে পান। এমন সময় ফুপি আস্তে আস্তে বলল, কি হয়েছে, কার সাথে এমন করে কথা বলছো? ফুপি আমাকে দেখেই খুশি হয়ে জড়িয়ে ধরে বললেন, আরে সুজন, কখন আসলি, কেমন আছিস? এখন তো আর আসিস না, আমাদের কথা এখন আর বুঝি মনে পড়ে না? এই কথাগুলো একবারেই বললেন। আমাদের কথা বলা দেখে ফুফা চলে গেলেন। আমি দেখেও না দেখার ভান করে রইলাম আর বললাম, ফুপি তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আরও অনেক কথা বললাম। বেশ কিছুক্ষণ পর মনিকা আপু আসলো আর বলতে লাগলো, কি রে ছোট লোকের বাচ্চা, যাসনি এখনো নাকি খেয়ে যাবি? কথাটা শেষ না হতেই ফুফা বলে উঠল, মনিকা, কি বলছো? এসব কুকুরের পেটে কি আর ঘি হজম হয়? আর সুজন, তুই এগুলো খেয়ে কি হজম করতে পারবি? এটা বলেই দুজনে হাসতে থাকে। এসব দেখে ফুপি আমার হাত ধরে আমাকে নিচে নিয়ে আসলেন আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, সুজন সোনা, তুই আর আমাদের বাড়িতে আসিস না, তোকে ওরা এত অপমান করে, আমারই খুব খারাপ লাগে। এটা বলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। আর আমি ভাবছি, ছোট লোকের আবার মান সম্মান আর অপমান হতে হতে এখন আর গায়ে লাগে না। এসব ভাবতে ভাবতে ফুপিদের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসলাম। কি রে বাবা, আজ তোর এত দেরি হলো যে? খাবি কখন? একসঙ্গে খাবো, তাই তোর জন্য বসে আছি। আম্মু, তুমি এখনো খাওনি? তুমি 10 মিনিট দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে এসে খাবার দাবার শেষ করলাম। তারপর আম্মুর কাছ থেকে চাচা ও তার পরিবারের সম্পর্কে অনেক কিছু জানলাম। বিকেলে শামীম ফোন দিল, আবার বের হলাম। আজ বিকেলে শামীমের সঙ্গে অনেক জায়গায় ঘুরলাম, আরও অনেক কিছু করলাম। লাস্টে একটা জায়গায় বসলাম, আমাদের প্রিয় জায়গা, নদীর পাড়ে বসে আছি। তখন শামীম বলল, সুজন, কাল তো ঢাকায় যাবি, আমাকে ভুলে যাবে না তো? আমি শামীমকে কিছু না বলেই জড়িয়ে ধরলাম আর বললাম, আমারও তো ভাই নাই, তুই আমার সেই ভাই, তোকে কি করে ভুলে যাই বল। তারপর আমি আর শামীম গল্প করছি। এমন সময় শামীম বলল, সুজন, চল তো একটু, আমাদের বাড়িতে কাজ আছে। আমি জানি না কিসের জন্য আমাকে নিয়ে যাচ্ছে, হয়তো আন্টির সাথে দেখা করাবে, তাই আমি আর না করলাম না। 20 মিনিট হাঁটার পর শামীমদের বাড়িতে চলে আসলাম। আন্টির সাথে বসে আমি আর শামীম অনেক আড্ডা দিলাম। তারপর যখন বাড়িতে চলে আসব, তখন শামীম আমার হাতে কয়টা প্যাকেট দিয়ে বলল, ঢাকায় গিয়ে খুলিস। আমি দেখলাম শামীমের চোখের কোণে পানি জমে আছে। আমি আর কোনো কিছু না বলে প্যাকেটগুলো নিয়ে বের হলাম। 10টার দিকে বাড়িতে পৌঁছলাম। তারপর আমি আব্বু আর আম্মু একসাথে রাতের খাবার খেলাম। এটা হয়তো ওদের সঙ্গে বসে শেষ খাওয়া, জানি না কবে আবার একসঙ্গে বসে খেতে পারবো। অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসতেছে না। আমার প্রাণের শহর কুড়িগ্রাম ছেড়ে কাল চলে যেতে হবে। ভাবতেই অবাক লাগে, আজ আমি গরিব বলে আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে আমাকে চলে যেতে হবে অচেনা জায়গায়। এসব ভাবছি আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান হচ্ছে, তাই নামাজ পড়ার জন্য উঠলাম। উঠে দেখি আম্মু আমার আগেই উঠে গেছে। আমি কিছু না বলেই নামাজে চলে গেলাম। নামাজ পড়ে এসে আব্বুর কাছে গেলাম। আব্বু আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তাই আমার কোনো সমস্যা নেই। আব্বু সব কিছু বুঝিয়ে দিলেন, ওখানে কোনো প্রকার কষ্ট হবে না। তোর চাচা একটা মাটির মানুষ। কথা বলতে বলতেই এর মধ্যেই আমার জন্য খিচুড়ি তৈরি করে নিয়ে আসলেন। আমি আর আম্মু খেয়ে নিলাম। এখন সকাল 6টা বাজে, আর 1 ঘন্টা পর আমার বাস। চলে যেতে হবে আমাকে। আমি গোসল করে রেডি হতে যাব। তখন আম্মু আমাকে একটা শার্ট আর একটা প্যান্ট দিলেন। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়ে দেখি আব্বু আর শামীম কথা বলছে। আমি আম্মুর কাছ থেকে বিদায় নিতে যাব। এমন সময় আম্মু কান্না করে দিলেন। আম্মু, তুমি এমনভাবে কান্না করলে আমি কিভাবে যাব বলো? তুমি আমার জন্য দোয়া করো, আর আমার জন্য একদম চিন্তা করবা না।
আর আমি তো তোমাদের সাথে প্রতিদিনই ফোনে কথা বলবো। সুজন, দেরি হয়ে যাচ্ছে তো, আসো। তারপর আমি, আব্বু আর আমার বন্ধু মিলে চলে গেলাম বাস স্ট্যান্ডে। আর 15 মিনিট পর আমার বাস ছাড়বে। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু, আপনাদেরকে ছেড়ে আমাকে চলে যেতে হবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার জন্য দোয়া করবেন আপনি, আমি যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি। তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। আমি যাওয়ার সময় শামীমকে জড়িয়ে ধরলাম। তারপর বাসে উঠে গেলাম। আমার সিট জানালার পাশে। বাস ছেড়ে দিচ্ছে। আমি জানালা দিয়ে মাথা বের করে দেখি শামীম কান্না করতেছে। আমি তাদের হাত নাড়িয়ে বিদায় দিলাম। বাস আপন মনে চলছে। আমি বাইরে তাকিয়ে আছি, নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার কেন জানি ঘুম পাচ্ছে। হঠাৎ করে আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে ডাকতেছে। তাকিয়ে দেখি একটা মেয়ে। কিছু বলবেন? কিছু না মনে করলে আমাকে কি আপনার সিটটা দেওয়া যাবে? আমার একটু সমস্যা আছে তো তাই। আমি কিছু না বলে সরে গেলাম। আর মেয়েটি আমার সিটে বসলো আর আমি তার পাশের সিটে। তারপর ঘুমিয়ে গেলাম। 2 ঘন্টা যাওয়ার পর বাস থামলো। খাবারের বিরতি দেওয়া হলো। আমি উঠে দেখি মেয়েটি আমার পাশে নেই। হঠাৎ করে দেখলাম মেয়েটা আসলো আর এসেই আমাকে বলল, একটু সরেন, আমি আমার সিটে যাব। মেয়েটি এমন ভাব করলো যেন সিটটি তার নিজেরই। আমি বিরক্তকর একটা ভাব নিয়ে বললাম, সিটটা চাওয়ার সময় কত মিষ্টি করে বললেন, আর এখন? আমার যা ইচ্ছে আমি তাই করব, আপনাকে কেন বলতে হবে? আমি কোনো কথাই বললাম না। বাসটা চলতে শুরু করলো। আমি আর কোনো কথাই বললাম না। আমার খুব খিদে লেগেছে, তাই আমি আমার ব্যাগটা খুঁজতে লাগলাম। কিছু আছে নাকি? আশা করি কিছু থাকবে না, কারণ আমি তো খাবার জন্য কিছুই আনিনি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার ব্যাগে একটা টিফিন বাটি। বাটিটা খুলে দেখলাম খিচুড়ি আছে। আমি খাওয়ার জন্য পানির বোতল খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছি না। হঠাৎ আমার সামনে একটা বোতল দেখতে পেলাম। আমি দেখলাম আমার পাশের সিটে থাকা মেয়েটা পানির বোতলটা দিল আর বলল, আমি আপনাকে এমনি এমনি বোতলটা দিচ্ছি না, আমারও খুব খিদে লাগছে, আমি আপনার খাবার থেকে একটু ভাগ বসাবো, দেবেন তো? মেয়ে তো নয়, মনে হচ্ছে একটা রাক্ষসী। আমি আর উপায় না পেয়ে মাথা নাড়ালাম। তারপর আমি ওই মেয়েকে কিছু খাবার দিলাম আর আমিও খেলাম। খাবার শেষ করলাম। তারপর মেয়েটাকে ধন্যবাদ দিয়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, কারণ জানালার ধারে হলে হয়তো বাহিরের প্রকৃতি দেখতে পারতাম। এমন সময় মেয়েটা বলল, আমি নাফসি, আপনার নামটা কি? আমার নাম সুজন, আমার বাড়ি কুড়িগ্রাম। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আপনার কিন্তু একটু বেশি ভাব। কিছু বললেন আমাকে? আরে না, কিছু না, আমার নামটা কিন্তু সুন্দর। এইভাবে আরও অনেক কথা হলো। আসলে মেয়েটা অনেক ভালো। কথা বলতে বলতে কখন যে ঢাকা চলে আসলাম বুঝতেই পারিনি। বাস থেকে নেমে গেলাম, কিন্তু নাফসিকে দেখলাম না। মনে হয় চলে গেছে। আমি তো ঢাকার কোনো কিছুই চিনি না, তাই বাস স্ট্যান্ডে বসে আছি। এমন সময় আব্বু ফোন দিল। আমি ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম আব্বু, আমি এখন বাস থেকে নামলাম। তোর চাচা ওখানেই আছে, ফোন দে। জি আচ্ছা আব্বু। আব্বুর সাথে কথা শেষ করে আমি ছোট চাচাকে ফোন দিলাম। চাচা ফোনটা ধরলো। হ্যাঁ সুজন, তুমি কোথায়? আমি তো বাসেই আছি। বাস স্ট্যান্ডেই কালো একটা শার্ট আর একটা প্যান্ট পরে। আপনি কোথায়? তুমি বসে আছো কালো শার্ট আর কালো প্যান্ট পরে, তোমার হাতে লাল কালারের একটা ব্যাগ, তাই তো? জি চাচা। আমি দেখতে পেয়েছি। তারপরে চাচা আমার কাছে আসলো, আমাকে দেখেই বলল, সুজন, তোমার আব্বু কেমন আছেন? ভাইজানকে কতদিন দেখিনি। আর ভাবি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। তুমি কিন্তু তোমার আব্বুর মতোই হয়েছো। তারপর আমি আর চাচা একটা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে লাগলো। আমি বাইরের দিকে তাকিয়ে আছি। কত সুন্দর আর বড় বড় দালান কোঠা। এই ঢাকাতে না আসলে জানতেই পারতাম না যে আমাদের বাংলাদেশে এত বড় বড় দালান কোঠা আছে। এইসব দেখতে দেখতে এই চাচার বাড়ির সামনে গাড়িটা থামলো। চাচা আমাকে বলল গাড়ি থেকে নামতে। আমি গাড়ি থেকে নেমেই অবাক, এটা বাড়ি নাকি একটা রাজপ্রাসাদ? আমি বাইরে থেকে দেখেই অবাক হয়ে গেলাম। এত সুন্দর আর এত বড় আমি আগে কখনো দেখিনি। চাচা আমাকে ভেতরে নিয়ে গেলেন। আমি ভেতরে গিয়ে সব কিছু দেখে তো আরও অবাক। সোনার রং দিয়ে সাজানো তাদের বাড়ি, একটা রাজপ্রাসাদকেও হার মানাবে এই বাড়িটা। আমি এইসব দেখতেছি আর ভাবতেছি। হঠাৎ চাচা আমাকে বলল,
চলো তোমার রুমটা দেখিয়ে দেই। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। চাচা আগে আগে যাচ্ছে। আমি চাচার পেছনে যেতে যেতে সব কিছু দেখতে দেখতে চাচাকে হারিয়ে ফেললাম। তাই আমি অন্য কোথাও না গিয়ে ওইখানেই দাঁড়িয়ে রইলাম। এমন সময় একটা ভদ্র মহিলা আসলো। মহিলা বললে ভুল হবে, কারণ এটা একটা যুবতী, দেখতে অনেক 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 সুন্দর, পরী একটা রাজকন্যার মতন। মেয়েটি এত সুন্দর যে আমি তার দিকে তাকিয়ে সারা বছর পার করে দিতে পারবো। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দুটো সরল চোখে। হঠাৎ করেই আমার গালে ব্যথা করতে শুরু করলো। আমি বোঝার চেষ্টা করতে লাগলাম কি হয়েছে আমার। অবশেষে মেয়েটার কথা শুনে বুঝতে পারলাম আমার গালে দুটো থাপ্পড় দিয়েছে। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি, আর মেয়েটা বলতে শুরু করলো, এই তুই কে রে? এমন খ্যাত হনুমানের মতো দেখতে, মাথায় আবার তেলও দিস? তোর মতো ফকিন্নির বাচ্চারা এখানে কে ঢুকতে দিল? মেয়েটি আমার কোনো কথা না শুনেই দারোয়ানকে ডাকতে লাগলো। তার চেঁচামেচিতে চাচা নিচে আসলো। আমি মাথা নিচু করেই আছি, কোনো কথাই বলছি না। কি রে কাওয়া বিড়াল, কথাও বলতে জানিস না দেখছি। তোর মতো ছোট লোক কেন যে আমাদের বাড়িতে দেখতে হয়? তোর সাহস কি করে হয় আমাদের বাড়িতে এইভাবে ঘুরে বেড়ানো? মেয়েটি আমাকে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড় দুটো এত জোরে মেরেছে যে আমার ঠোঁট থেকে রক্ত বের হয়ে গেছে। আমি কিচ্ছু বলি নাই, শুধু নীরবে চোখ দিয়ে পানি পড়তেছে, মাথাটা ঝিমঝিম করছে। তাই আমি সেইখানেই বসে গেলাম। এমন সময় চাচা এসে তার একমাত্র রাজকন্যাকে একটা থাপ্পড় দেয় আর বলে, এই ছেলেটাকে তুমি জানো? যাও ওর কাছে মাপ চাও। আমি কোনো মানুষরূপী পশুর কাছে ক্ষমা চাইতে পারবো না। মেয়েটি এটা বলেই কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, চাচা আমার রুমটা একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ, আসো আমার সাথে। চাচা আমাকে রুমটা দেখিয়ে দিয়ে বললেন, জানো সুজন, এটা তোমার আব্বুর ঘর। আমি খুব যত্ন করে রেখেছি ঘরটাকে। আমি আমার ভাইজানকে খুব ভালোবাসি। থাক সেসব কথা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে লাঞ্চ করব। আর বাবা সুজন, ওইটা আমার একমাত্র মেয়ে, ওর নাম নীলা। তুমি ওর কথায় কিছু মনে করো না। ওর হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। প্লিজ বাবা, তুমি তোমার বোনটাকে মাপ করে দাও। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আব্বু যে কথা বলেছিল সত্যি। চাচা মাটির মানুষ। চাচা আপনি আমাকে সত্যি এবার কিন্তু লজ্জায় ফেলছেন। আমি কিচ্ছু মনে করিনি, আর আমার একটা ভুল হয়েছিল। চাচা আমার খুব খিদে লেগেছে, আপনি এই খাবারের ব্যবস্থা করেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। চাচা চলে গেল। ওইদিকে নীলা মনে মনে বলছে যে ওই ছোট লোকটার জন্য আজ প্রথম বাবা আমার গায়ে হাত তুলেছেন। বাবা আমাকে কোনোদিনও বকাও দেননি, আর কোথাকার কোন গেও ভূত ছোট লোকের বাচ্চার জন্য আমার গায়ে হাত তুললেন। ওই ছোট লোকের বাচ্চাকে আমি উচিত শিক্ষা দেব। ছোট লোকের বাচ্চা, তুই তৈরি থাক, এই নীলা কি জিনিস তুই হরে হরে বুঝবি। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। গিয়ে দেখি খাবার টেবিলে চাচা চাচি আর নীলা বসে আছে। আমি দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। চাচা আমার অবস্থা বুঝে আমাকে যে কোনো একটা টেবিলে বসতে বলে। আমি যেই টেবিলে বসতে যাব অমনি নীলা টেবিল থেকে উঠে গেল। আমরা তিনজন খাওয়া শুরু করলাম। খেতে খেতে চাচা চাচির সাথে পরিচয় করিয়ে দিলেন আর বললেন, এখন থেকে আমাকে ছোট আব্বু আর তোমার চাচিকে ছোট আম্মু বলে ডাকবে। আর এখানে তোমার কোনো সমস্যা হবে না। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে লজ্জা না করে বলবা, আর আমাদেরকে তুমি তোমার আব্বু আম্মু মনে করবা। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর খাওয়ার শেষ করে রুমে চলে আসলাম। শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম ভাঙল। ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম, কিন্তু এখানে মসজিদ কোথায় তা আমি জানি না, তাই বাড়িতেই নামাজ আদায় করলাম। সকালে নাস্তা করার জন্য ডেকে গেল আমাকে। আমি নাস্তার টেবিলে গেলাম, গিয়ে দেখি সবাই আছে, শুধু নীলা নেই। তাই আমি ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু, নীলা আব্বু কই? আমার কথা শুনে চাচা চাচি দুজনেই হাসতে লাগলো আর বলল, নীলা তোমার 1 বছরের ছোট। ছোট হয়েছে তাতে কি আব্বু বলা যাবে না নাকি? নাস্তা শেষ করে আমি আমার রুমে আসলাম। আমার খারাপ লাগতে শুরু করলো, কারণ হয়তো নীলা আপ্পু আমার জন্য খাবার খেতে নিচে আসেনি। আমার সরি বলতে হবে আপ্পুকে। তাই নীলা আপ্পুকে খুঁজতে গেলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। তাই ছাদে চলে গেলাম। গিয়ে দেখি নীলা আপ্পু ছাদে দাঁড়িয়ে আছে। আসতে পারি কি? নীলা আমার দিকে তাকিয়ে চলে যেতে চাইলো। আমাকে মাফ করে দেন। জানি না আপনারা কেন আমার সাথে এমন করেন। আমাকে কেউ দেখতে পারে না। আচ্ছা, আমি কি আপনার সামনে আসবো না? আপনার বাড়িতে থাকার জন্য একটু জায়গা দিন, তাহলেই হবে। আমি আর আপনাকে বিরক্ত করব না। নীলার সাথে কথা বলে রুমে চলে আসলাম। সেই দিনের পর আর রুম থেকে বের হইনি। খাবারের সময় হলে কিছু একটা বলে খাবার রুমে নিয়ে আসতাম। এভাবে দেখতে দেখতে 4 দিন চলে গেল।
কলেজে ভর্তি হতে হবে। তাই আমি ছোট আব্বুর রুমে গেলাম। ছোট আব্বু, আসবো ভেতরে? আরে সুজন বাবা, আসো ভিতরে আসো, কিছু বলবা? ছোট আব্বু, আমার কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা যদি একটু দেখতেন। তোমাকে কাল কলেজে নিয়ে যাব, তুমি রেডি হয়ে থেকো সকালে। চাচার কথা শুনে মনটা খুশিতে ভরে গেল। তারপর আমি চাচার রুম থেকে বের হয়ে দেখি বাইরে নীলা আপ্পু দাঁড়িয়ে আছে। আমি নীলা আপ্পুকে দেখে মাথা নিচু করে চলে আসতেছিলাম। সুজন, তোমার সাথে আমার কথা আছে, ছাদে আসো। এটা বলেই নীলা চলে গেল। আমিও তার পিছু পিছু ছাদে চলে গেলাম। আপনি কি বলবেন? আমি আসলে ইচ্ছা করে আপনার সামনে যাইনি। আমি চাচার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিছু কথা ছিল। মাথা নিচু করেই কথাগুলো বললাম নীলাকে। কি বললা বাবাকে? কলেজে ভর্তি হওয়ার জন্য আমি কুড়িগ্রাম থেকে ঢাকায় এসেছি। তা তুমি কোন কলেজে ভর্তি হও বা কিছু ঠিক করলা? যে কোনো একটা কলেজে ভর্তি হলেই হবে। আমি শুধু পড়াশোনা করতে এখানে এসেছি। সুজন, আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে রেখেছি। জি বলেন। আই এম সরি। ওয়াও, আমার তোমার সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি, তাই সবকিছুর জন্য সরি। তুমি সবকিছু ভুলে যাও, আজ থেকে আমরা বন্ধু হলাম, ওকে? আমি কি করে আপনার বন্ধু হতে পারি বলেন? আমি তো একটা খ্যাত রোবাল কাউরা। কেন হতে পারে না? আমরাও মানুষ, আর গরিবরাও মানুষ। আমাদের সবাইকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর তুমি তো ইচ্ছে করে গরিব হওনি। নীলার কথাটা আমার অনেক ভালো লেগেছে। তাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। সে প্রমাণ করে দিল সবাই এক হয় না। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর আমি রুমে চলে আসলাম। নীলা আমাকে তার সাথে কথা বলার জন্য বলেছিল, কিন্তু আমার মাথা ধরেছিল, তাই আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি শামীম কল দিয়েছে। কলটা রিসিভ করলাম আর শামীমের সাথে অনেক কথা বললাম। কলটা কেটে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। তাই ভাবলাম একটু ঘুরে আসি ছাদ থেকে। যেই ভাব সেই কাজ। তাই আমি ছাদে যাচ্ছিলাম, হঠাৎ আমার কানে ভেসে আসলো একটা আওয়াজ। কণ্ঠটা নীলার কথাটা ঠিক এমন ছিল। তোরা শুধু দেখ আমি ছোট লোক কুত্তার বাচ্চার অবস্থা কেমন করি। আমি মনে করলাম এটা হয়তো এমনি কাউকে বলেছে। আমি ছাদে এক কোণে দাঁড়িয়ে আছি। একটু পর নীলা আসলো আর বলল, দেখি মনে করে এখানে আসা হলো শুনি। আসলে ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই আসলাম। আপনার সমস্যা হলে বলেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কথাটা বলেই হাঁটা শুরু করলাম। পেছন থেকে নীলা আমার হাতটা ধরে বলল, সমস্যাটা তো আমার একটাই আছে, তবে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, তাই না? না না আপনি, ছি, আপনি এমন কথা কেন বলছেন? আমার কি সেই ক্ষমতা আছে? আর আমি কারোর পর কখনো রেগে থাকি না। তাহলে এখন থেকে আমাকে আর আপনি করে বলবে না, তুমি করে বলবে, কেমন? এরপরে যদি আর একবার আপু বা আপনি করে বলো তাহলে গলা টিপে মেরে ফেলবো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর আমি আর নীলা অনেক কথা বললাম। তারপর একসাথে খেতে গেলাম। চাচা চাচি আমাদেরকে একসাথে দেখে অনেক খুশি হলেন। আজ সবাই একসাথে রাতের খাবার শেষ করে যার যার রুমে গেলাম। আমি রুমে এসে আব্বু আম্মুর সাথে কথা বলে ঘুমোতে যাব। এমন সময় নীলার কথাগুলো আমার মনে হয়তো লাগলো, সত্যি নীলা অনেক ভালো, আর ভালো হবেই না কেন। চাচা চাচি যে এত ভালো, সব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে কারোর আগে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি নীলা। আমি মনে হয় স্বপ্ন দেখতেছি, তাই আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হলো টিনের চাল দিয়ে পানি পড়তেছে, তাই আমি তাড়াতাড়ি উঠে হাতের কাছে যা ছিল তা বিছানার উপর রাখলাম। আরে, আমি তো ভুলেই গিয়েছি, আমি চাচার বাড়িতে আছি। এখানে তো বৃষ্টি পড়ার কথা না। সামনে তাকিয়ে দেখি নীলা জগ হাতে দাঁড়িয়ে আছে। আমি লজ্জা মাখা কণ্ঠে বললাম, এইসব তোমার কাজ? নীলা হাসতে হাসতে শেষ। তারপর হাসিটা যে এত সুন্দর তা বলে বোঝাতে পারবো না। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। নীলা বিষয়টা বুঝতে পেরে বলল, তুমি রেডি হয়ে নিচে আসো, নাস্তা করে কলেজ যাব। এটা বলেই নীলা চলে গেল। অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। তারপর নাস্তা করে বেরিয়ে গেলাম কলেজে। আমি আর নীলা একটা গাড়িতে যাচ্ছি। নীলা গাড়ি ড্রাইভ করছে। চাচা কাল রাতেই সব ব্যবস্থা করে রেখেছেন। নীলা আমাকে নিয়ে কলেজের খানিকটা দূরে নামিয়ে দিয়ে বললেন, একটা রিক্সা নিয়ে আসো। আমিও তাই করলাম। তারপর প্রিন্সিপালের রুমে গিয়ে আমার পরিচয় দিলাম। তিনি আমার চাচাকে ফোন দিয়ে আমার ভর্তি কনফার্ম করলেন। সেদিন ক্লাস করে আবার একই জায়গায় নীলার সাথে দেখা। নীলা আমাকে দেখেই বলল, গাড়িতে আসো। আমিও গাড়িতে উঠলাম। তারপর সকালের ঘটনাটা জানতে চাইলাম। তাই সে বলল, একটা ফ্রেন্ডকে নাকি নিয়ে যাওয়া লাগে। আমাদের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায়। আর আমি প্রতিদিন এক জায়গাতেই নামতাম আর উঠতাম কলেজের পথে। এভাবেই কয়েক মাস পার হয়ে গেল। আমাদের পরীক্ষার রেজাল্ট দিল। আমি ফার্স্ট ক্লাসে পাশ করেছি, আর নীলা কোনো রকমে পাশ করে, যার ফলে চাচা একটু রাগ হয় আর নীলাকে বকা দেয়। এতে নীলার রাগ আমার ওপর আরও বেড়ে যায়।
নীলার মধ্যে প্রতিশোধের আগুন জ্বেলে ওঠে। তারপর সে ভাবতে থাকে কিভাবে আমার উপর তার প্রতিশোধ নেবে। নীলা রেগে তার রুমে চলে যায় আর ভাবতে থাকে কিভাবে আমাকে অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। নীলা আর সেই দিন তার রুম থেকে একটুর জন্যও বের হলো না। সেই দিন কোনো রকমে কেটে গেল। নীলা সারা দিন সারা রাত ভেবে বুদ্ধি বের করলো আর তার সেই বুদ্ধিতে মাঠে নেমে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার রুমের সামনে চাচা দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে চাচার কাছে গেলাম। চাচা বলল, তুমি কি আজ কলেজে যাবা? চাচা, আমার না শরীরটা খুব খারাপ করছে, তাই ভাবছি আজ কলেজে যাব না। চাচা আমার কাছে এসে কপালে হাত দিয়ে বলল, তোমার তো জ্বর এসেছে। চাচা তেমন কিছু না, একটু পরেই ঠিক হয়ে যাবে। এমনটা আমার মাঝে মাঝেই হয়। চাচা আপনি কি কিছু বলবেন? তুমি কি নীলাকে একটু পড়াতে পারবে? ও তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না, তাই ভাবলাম তুমি যদি একটু গাইড করতা। আচ্ছা চাচা, আমি পড়ব। এখন আপনি খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। তুমি যদি পারো তাহলে কাল থেকেই পড়াতে শুরু করে দাও, কেমন? জি আচ্ছা। তারপর চাচা চলে গেলেন। একটু পর নীলা আমার রুমে আসলো। সুজন, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? এখানে বলা যাবে না। আমার সাথে তোমাকে যাওয়া লাগবে। তুমি এখন রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কিন্তু কোনো কিন্তু না, তোমাকে যেতেই হবে। নীলা, তুমি আমাকে কয়েক মিনিট সময় দাও, আমি নাস্তা করে রেডি হয়ে তোমার সাথে যাব। তোমাকে আমি এই নাস্তা করাবো, এখন চলো। তারপর আমি আর নীলা গাড়িতে করে অজানা গন্তব্যে চলা শুরু করলাম। আমার জন্য অজানা, কিন্তু নীলা চিনে। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামানো। অনেক বড় রেস্টুরেন্ট। আমি আর নীলা ভেতরে প্রবেশ করলাম। নীলা আর আমি রেস্টুরেন্টের শেষ টেবিলে গিয়ে বসলাম। নীলা খাবার অর্ডার দিল। আমি চুপচাপ বসে আছি, মাথা নিচু করে। কার নীলাকে আজ অনেক সুন্দর লাগছে। সাদা ড্রেস, কালো খোলা চুল, সামনে হালকা বাদামি করা ঠোঁটে আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। আমার কথা ছিল, তুমি এইভাবে নিচে তাকিয়ে থাকলে কিভাবে বলবো? তুমি বলো, আমি শুনছি। দেখো, তোমাকে একটা কথা বলি, আমি কোনো ভঙ্গিমায় যাচ্ছি না, তোমাকে সরাসরি বলছি। এটা বলেই নীলা আমার হাত ধরে ফেলে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি তোমাকে ভালোবাসি, জানি তুমিও আমাকে ভালোবাসো। কথাটা শেষ হওয়ার আগেই খাবার চলে আসলো। আমি নীলাকে আর কিছু না বলতে দিয়ে, আপনি এগুলো কি বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আপনার কোথাও ভুল হচ্ছে, আর আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, আমাকে মাফ করবেন। এটা বলেই আমি চলে আসতে যাব, তখনই নীলা বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আচ্ছা, আমাকে না ভালোবাসার একটা কারণ বলো। আমি আর তোমাকে বিরক্ত করবো না, আর আমি কোনো দিক দিয়ে কম। আমার সব কিছুই আছে, কি নেই আমার? আমার টাকা সম্পদ সব আছে। আমি শুধু তোমাকে চাই সুজন, শুধু তোমাকে চাই। এটা আমার দ্বারাই সম্ভব না। আমি গরিব আর আপনারা কত বড় লোক। আমি কোনোভাবেই চাচা চাচিকে কষ্ট দিতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। আপনার সাথে আপনাদের মতোই বড় লোকের ছেলেদের মানায়, আমাকে নয়। কথাটা বলতে আমার যত দেরি, নীলার সাথে সাথে খাবারের প্লেট থেকে চাক্কু নিয়ে তার হাতের এক জায়গায় কেটে দেয়। আমি সাথে সাথে তার হাত থেকে চাক্কু ফেলে দিয়ে টিস্যু দিয়ে হাত চেপে ধরলাম। নীলাকে অনেক কষ্টে গাড়িতে বসিয়ে দিয়ে আমি ফার্মেসি থেকে তুলো পেস্টিক নিয়ে আসলাম। তার হাতে এগুলো দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই বুঝতে চাচ্ছে না, শুধু কান্না করেই যাচ্ছে আর একটা কথাই বলতে থাকছে, আমাকে ভালোবাসতেই হবে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আমাকে কিছুদিন সময় দাও। তুমি সময় নাও, কিন্তু আমার উত্তর হ্যাঁই চাই। যদি না বলো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি কিছু না বলে গাড়িতে উঠালাম। নীলা গাড়ি চালাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি আর একবারও নীলার দিকে তাকাইনি। বাড়িতে আসলাম, এসেই আমার রুমে গেলাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। দুপুরে আর গেলাম না খেতে, তাই নীলা আসলো আমাকে ডাকতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো, কারণ খুব জেদি মেয়ে। আমার সামনাসামনি চেয়ারে নীলা বসলো। আমি আমার মতো খাওয়া শুরু করলাম। আমার যেন কেমন কেমন লাগছে। কি হয়েছে? বাবা, আমার পায়ের উপর দিয়ে মনে হয় বিড়াল গেল, তাই ভয় পেয়েছি। ও খাও। ভালো কথা মনে পড়লো, আজ থেকে সুজন তোমাকে পড়াবে। তোমার কি কোনো সমস্যা আছে? না বাবা, আমি তোমাকে এটা বলবো ভাবছিলাম, তার আগে তুমিই বলে দিলা। এটা বলেই নীলা একটা শয়তানি হাসি দিল, যা আমার ভালো লাগেনি। আমি কোনো কথা না বলেই তাড়াতাড়ি খাওয়ার শেষ করে আমার রুমে গেলাম। আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাই ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি চাচি আমার রুমে। চাচি, কিছু বলবেন? বাবা, নীলাকে কি পড়াবে না? এই তো যাচ্ছি। আমার কোনো ইচ্ছে নেই নীলাকে পড়ানোর,
আমি রুমে ঢোকার আগে দরজা নক করলাম। ভেতরে আসো। আমি গেলাম, দেখলাম নীলা বসে আছে টেবিলে। বসো। নীলা আমাকে চেয়ার দেখিয়ে দিয়ে বলল। আমি বসলাম আর তাকে পর্দায় বই পড়তে শুরু করলাম। আমি বায়োলজি পড়বো না, তাই আমি প্র্যাকটিক্যালও করবো না। তাহলে কি পড়বা? সুজন, আজ আমি তোমাকে শেখাবো। বলেই নীলা আমাকে কিস করতে লাগলো। আমি তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। বের হতেই চাচি আমাকে বলে, এত তাড়াতাড়ি পড়ানো শেষ? আজ শুধু পড়া দিলাম, কাল থেকে ভালো করে পড়াবো। এটা বলেই চলে আসলাম। আমার নিজেরই খারাপ লাগছে, কেন যে কুড়িগ্রাম ছেড়ে আসলাম ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে নীলা আসলো আর বলল, কি হলো, তুমি ওইভাবে চলে আসলে কেন? তোমার কি ভালো লাগেনি? কাছে আসো, আরেকটা দাও। দেখো, আমার এগুলো ভালো লাগে না। আমি তোমাকে বোনের মতোই দেখি। তুমি যদি ভালো করে পড়তে চাও তাহলে পড়াবো, না হলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। নীলা কিছু না বলে চলে গেল। মনে হয় কষ্ট পেয়েছে। আমি সন্ধ্যায় রুমে নক করে প্রবেশ করলাম। নীলা চুপ করে বসে আছে। আমি তাকে পড়ালাম, পড়া দিলাম। নীলা কোনো বাড়তি কথা বলেনি। এটা আমার ভালোই লাগলো। এভাবেই আমার দিন যাচ্ছে। আমাদের আবার পরীক্ষা শুরু হলো। এই কয়েকদিনে আমিও নীলাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। পরীক্ষার সময় আমি আর নীলা একসাথে অনেক পড়তাম। এইভাবে আমি ওকে পড়াতাম। আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল। পরীক্ষা শেষ হলো। আমি আর নীলা বসে আছি, ছাদে গল্প করছি। এমন সময় নীলার ফোনে একটা কল আসে, তাই সে চলে যায়। আমি ছাদ থেকে কিছুক্ষণ পর নেমে যাই। রাতে শুয়ে শুয়ে ভাবছি কাল নীলাকে মনের কথা খুলে বলবো। এভাবে বুকে চেপে আর রাখতে পারছি না। তার পরের দিন আমি নীলাকে আমার মনের কথা বলতে তার রুমে যাই। সে আমাকে দেখে অবাক হয়, কারণ আমি শুধু তাকে পড়ানোর সময় তার রুমে যেতাম। কিছু বলবা? হ্যাঁ, বলে ফেলো। আমি তোমার সাথে মিশতে মিশতে কখন যে তোমাকে নিয়ে মনে মনে ভাবতে শুরু করেছি আমি নিজেও জানি না। হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি নীলা। আমি নীলাকে আমার মনের কথাগুলো বললাম। আমার কথা শুনে নীলা হো হো করে হেসে উঠল। আমি কিছু বোঝার আগেই দরজাটা নক করে দিল। আমার কাছে এসে বলতে লাগলো, আমি এই দিনটার জন্যই অপেক্ষা ছিলাম, কি করে তোমাকে আমার জালে ফাঁসানো যায়। এটা বলেই নীলা আবার হাসতে শুরু করে। আমি কিছুটা ঘাবড়ে যাই। নীলা কি বলছে এসব? তার মানে আমি কি মিথ্যে মায়ায় ভালোবাসায় পড়েছি? আমি এইসব ভাবতে ভাবতে নীলা আমার কাছে চলে আসে, একেবারে কাছে। কাছে এসেই তার হাত আমার গালে রাখলো। আমি মনে করেছিলাম আমার সাথে মজা করে ওইসব বলেছিল, তাই আমি গাল ফুলিয়ে হাসতে যাব। এমন সময় নীলা তার মুখ দিয়ে আমার গালে আঁকড়ে দিল। ও এ কি ব্যথা বলে বোঝাতে পারবো না। আমি নীলার হাত ধরে নিলাম শক্ত করে। তারপর বললাম, নীলা তুমি এমন করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন এমন অদ্ভুত ব্যবহার করছো আমার সাথে? কথাটা বলার সাথে সাথেই নীলা বলতে শুরু করলো, ভালোবাসা? তোর মতো একটা ছোট লোককে ভালোবাসা যায় না। তোরা তো কুকুর। কুকুরকে একদিন খাবার দিলে তারা মালিকের গোলাম হয়ে যায়, আর তুই আমার গোলাম না। তোকে গোলাম বানিয়ে তো আমারই ক্ষতি, কারণ তোকে আমি এই বাড়িতে আর থাকতে দিব না। কিন্তু কেন? আমার কি কোনো দোষ হয়েছে? আমি কি কোনো খারাপ কাজ করেছি? আমি অন্যায় করে থাকলে আমাকে শাস্তি দিও। আপনার কাছে হাত জোর করে বলছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। দরকার হলে আমি বাড়ির যে কোনো এক কোণায় কুকুরের মতো পড়ে থাকবো, তাও আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো আমি কি করব? আমাকে তুই কি করতে বলছিস? আমার কথার উপর কথা বলছিস? তোর তো অনেক সাহস হয়েছে দেখছি। বলেই নীলা কি যেন খুঁজতে লাগলো। আমি তাকিয়ে দেখছি কাবুজ। তারপর নীলা কোনো কথা না বলেই আমাকে চাবুক দিয়ে মারতে লাগলো। আমি না পারছি সইতে, না পারছি চিৎকার করে কান্না করতে। চিৎকার যেন বাইরে না যায়, তাই আমি আমার হাত দিয়ে মুখ চেপে ধরে আছি। আমি ব্যথায় মাঝে মাঝে আঁকতে উঠছি, কিন্তু কিছুই করতে পারছি না। আমার শরীরে খুব ব্যথা করছে। কোনো রকম নিজেকে ধরে রাখছি। আমার শরীর দিয়ে যেন রক্ত বের হয়ে যাচ্ছে। তার বেশ বুঝতে পারলাম, না আমি আর পারছি না। নীলা আমাকে এভাবে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ভালোবাসার কিন্তু মিথ্যে না, সত্যি সত্যি ভালোবেসেছি। তুমি আমাকে একেবারে মেরে ফেলো। নীলা কিছুটা শান্ত হলো, তারপর বলতে শুরু করলো, তোর মতো একটা ছোট লোকের বাচ্চা আমার বাড়ির কুকুর হওয়ার যোগ্যও রাখে না। তুই কেমনে ভাবলি তোরে আমি ভালোবাসি? কুকুরের দল বড় লোক দেখলে লোভ সামলাতে পারে না,
আর চোখের সামনে আসলে তোকে যে আমি কি করব নিজেও জানি না, তবে তোর ভালো কিছু হবে না সেটা বলে দিলাম। তাহলে এতদিন কি শুধু ভালোবাসার নামে অভিনয় করে এসেছো? আরে যা তো, কানের কাছে ব্যানম্যান একদম শুনতে ভালো লাগছে না। আজ আমার অনেক ভালো লাগছে, আমি আমার প্রতিশোধ নিতে পারলাম। কথাটা বলার সাথে সাথেই কাকে যেন ফোন দিয়ে, হ্যাঁ বাবু, তুমি কোথায়? জানো বাবু, আজ আমি অনেক খুশি। তুমি এখনই চলে আসো, আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। আমি আর আমার চোখের পানি লুকোতে পারলাম না, সরাসরি আমার রুমে এসে কাঁদলাম। চোখের পানি শুকিয়ে গেলেও আমার মনের আগুন এখনও জ্বলতে থাকলো। সারা রাত আমার ঘুম আসলো না। আজান হচ্ছে, নামাজ পড়তে যাব। অজু করে বের হয়ে দেখি নীলা রুমে এখনও আলো জ্বলছে। তাই আমি দেখার জন্য দরজা নক দিলাম। কয়েকবার নক দেওয়ার পর দরজা খুলল, আর খোলার সাথে সাথেই আমার দু গালে দুইটা চড় মেরে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, এখানে কি? ছোট লোকের বাচ্চা, ভাগ এখান থেকে। শালা, তোর মতো লুচ্ছা আমি একটাও দেখিনি। আমাকে চড় মারার কারণে ঠোঁটটা কেটে গেছে। নীলার কথায় তার থেকে বেশি কষ্ট হচ্ছে। তাই আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, রাতে তো ঘুমোওনি, এখন না ঘুমালে শরীর খারাপ করবে। এটা বলেই চলে আসলাম। চোখের পানি মুছতে মুছতে রুমে এসে নামাজ পড়ে দোয়াতে নীলার ভালোর জন্য দোয়া করতে লাগলাম। চোখের পানি যেমন থামছে না, এভাবে চলতে থাকে আমার দিন। নীলা আমাকে কষ্ট না দিলে তার দিন যেত না। এখন আমাকে কলেজেও অপমান করে, সবার সামনে চড় মারে। আমাকে কখনো তার চাকর বানায়, আবার কখনো তার গোলাম। কখনো আমাকে মানুষ বলে মনেই করে না। আমি আমার আব্বু আম্মুর কথা ভেবে এই বাড়ি থেকে কোথাও যেতে পারি না। আমার চাচা ব্যবসার কাজে দেশের বাইরে গেছে। নীলা আগের থেকে অনেক পাল্টে গেছে। চাচির সাথে এমন খারাপ ব্যবহার করে। একদিন আমি আর চাচি বসে গল্প করতেছিলাম, এমন সময় নীলা আসে। আমাকে আর চাচিকে এমনভাবে গল্প করতে দেখে দাঁড়িয়ে যায়। এক ছোট লোক আরেক ছোট লোকের সাথে গল্প করছে, হাউ ফানি। এটা বলে নীলা তার রুমে চলে যায়। নীলা আমাকে আর চাচিকে উদ্দেশ্য করে বলল, চাচি নীলার কথা শুনেই কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। আমার এখন আর কিছুই হয় না, অভ্যেস হয়ে গেছে। কিন্তু চাচির জন্য খারাপ লাগলো। আমাদের এসএসসি পরীক্ষার 1 মাস সময় আছে। আমার একটা নোট কেনা লাগবে গণিতের। তাই বাসা থেকে বের হলাম। বের হয়ে দেখলাম নীলা আর একটা ছেলে বাইকে করে কোথায় যেন যাচ্ছে। নীলা এত রাতে কোথায় যেতে পারে একটা ছেলের সাথে? আর ওই ছেলেটাকে তো আমি চিনি, ও খুবই খারাপ ছেলে। আমি কিছু না ভেবে একটা ট্যাক্সিতে উঠে তাদের ফলো করতে লাগলাম। ফলো করতে করতে দেখলাম তারা একটা নিজন একটা বাড়ির ভিতরে ঢুকলো। আমি বুঝতে পারলাম ছেলেটার উদ্দেশ্য ভালো না। তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে গেল। আমিও তাদের পিছু পিছু ঢুকলাম। সেখানে ভীষণ অন্ধকার ছিল, তাই অত ভালো মতো কিছু বোঝা যাচ্ছে না। আমি হঠাৎ একটা রুমের সামনে এসে থমকে দাঁড়ালাম, কারণ সেখানে আলো ছিল আর ছিল কেমন অদ্ভুত আওয়াজ। আমি ভয়ে ভয়ে রুমের ভেতরে প্রবেশ করেই আমার চোখ দুটো পড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ ছেলেটা নীলাকে বন্দি করে তার জামা কাপড় খুলে দিচ্ছে, আর নীলার মুখে কাপড় দিয়ে আটকানো আছে, যার ফলে সে চিল্লাতে পারছে না। সাথে সাথেই ছেলেটাও আমাকে দেখে ফেলেছে। তাই আমি বাধ্য হয়েই তাদের সামনে চলে আসি, আর ছেলেটা আমাকে দেখেই বন্দুক বের করে নিল। আমি এখন কি করব ভাবছি। ওই যে পেয়েছি। আমি ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, তুমি কি শুধু নীলাকে একাই ভোগ করবে? আমার অনেক দিনের ইচ্ছে, আমাকে তোমার বন্ধু করে নাও, তোমারই ভালো হবে। ছেলেটা কিছু একটা ভাবছে। নীলা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। তুই ঠিকই বলেছিস, এ মেয়েটা যা জিনিস, একে একা খেয়ে শেষ করা যাবে না। তোকে ভাগ দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। তাকে একটা থাপ্পড় মার, শালির কি তেজ, আর সব তেজ শেষ করে দিব। আমার খারাপ লাগলেও কিছু করতে পারছি না, তাই তার কথায় একটা থাপ্পড় মারে নীলাকে। এতে নীলারও কিছু করার নেই। আমি তাকে থাপ্পড় মেরে দিলাম। বিশ্বাস করেন, আমার অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার বুক ফেটে হাড় বের হয়ে যাচ্ছে। আমি ছেলেটাকে বললাম, আমরা এখন একটু মজা করি, আছে নাকি ওইসব? আরে আছে, এটা আমার বাড়ি, আর এইখানে সব আছে। এটা বলে ছেলেটি পাশের রুমে গেল। আমিও ছেলেটির পিছু পিছু গেলাম, আর ছেলেটি অন্য একটি রুমের ভেতরে যাওয়া মাত্রই আমি ওকে বাইরে থেকে লক করে দিই। ছেলেটিকে আটকে দিয়ে আমি সাথে সাথেই পুলিশকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। নীলার কাছে গিয়ে দেখি ও হতাশ হয়ে গেছে। আমি সাথে সাথেই
ওকে বাঁধন থেকে মুক্ত করে আমি ওকে নিয়ে বাড়িতে চলে আসি। ওকে মনে হয় এমন কিছু খাওয়ানো হয়েছে যার কারণেও ও কেমন যেন করছে। আমি আর নীলা কোনো মতে বাড়িতে পৌঁছলাম। তারপর বাড়িতে গিয়ে দেখি চাচি বসে আছে। নীলার এমন অবস্থা দেখে বলে কি হয়েছে। আমি বললাম আমি আর নীলা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম আর নীলার একটু মাথা ঘুরছে। ওকে ও রুমে রেখে শুইয়ে দিয়ে চাচি আর আমি আমাদের রুমে গেলাম। সকালে কারোর চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি নীলা আর চাচি আমার রুমের সামনে। তাই আমি তাড়াতাড়ি উঠে গেলাম। দরজার কাছে যেতেই চাচি আমাকে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। গালে অনেক ব্যথা করছে। আমি কিছুই বুঝতে পারলাম না, তাই অবাক হয়ে চাচি আর নীলার দিকে তাকিয়ে আছি। এমন সময় চাচি আমার কলার ধরে বলতে লাগলেন, তোকে কত বিশ্বাস করে আমাদের এই বাড়িতে থাকতে দিলাম, আর তুই আমাদের বিশ্বাসের এমন মূল্য দিবি আমি কোনোদিনও ভাবিনি। তুই আমার সব বিশ্বাস নষ্ট করে দিলি। তোকে কত ভালোবেসেছিলাম, তোকে কোনোদিনও আমরা অন্য চোখে দেখিনি, আর তুই কি করলি? আমার মেয়েটা সর্বনাশ করলি। আমি চাচির কথা শুনে আকাশ থেকে পড়লাম। উনি কি বলছেন এগুলো? আমি আবার নীলার সাথে কি করলাম? আমি তো নীলাকে অসম্মানের হাত থেকে বাঁচালাম। তাহলে কি নীলা আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এসব করেছে? চাচি আমাকে বাড়ির বাইরে বের করে দিলেন। আমি কোথায় যাব? আমার তো কেউ নেই এই অচেনা জায়গায়। আর আমার মনে হয় চাচি হয়তো এমনই আমার উপর রাগ করে আছেন, তাই হয়তো এমনটা করেছেন। রাগ কমে গেলে আবার আমাকে বাড়ির ভিতরে নিয়ে যাবে। তাই আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। সকালে নাস্তাও হয়নি। আজ মনে হচ্ছে রোদের তাপ অন্য দিনের থেকে বেশি। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, কেউ আসছে না। তাই ভাবলাম একটু দেখে আসি ভিতরে কিছু হয়েছে নাকি। যেই ভাবা সেই কাজ। বাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকতেই নীলা আমাকে দেখে তার হাতের গ্লাস ছিল আর সেটা আমার দিকে ছুঁড়ে দিল। আমি কিছু বোঝার আগেই আমার কপালে লেগে আমার কপাল থেকে রক্ত বের হতে শুরু করছে। রক্তে আমার জামা লাল হয়ে গেল। আমি অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছি। তখন নীলা বলল, আম্মু দেখো, ওই ছোট লোকের বাচ্চাটা আবার এসেছে। ছোট লোকের সাহস দেখে আম্মু আমার এত বড় একটা ক্ষতি করেও আমার সামনে কেমন করে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দাও। নীলার কথা শুনে চাচি আসলো আর আমার মনটা ভেঙে গেল। দয়া করে আমাদের এখন একা থাকতে দে। আমাদের তো যা সর্বনাশ করার করে দিয়েছিস, এখন আর আমাদের কষ্ট দিস না। তুই আমাদের চোখের সামনে থেকে যা। তোর মতো ছোট লোক আর নিচু মনের মানুষকে আমরা আর দেখতে চাই না। কিন্তু চাচি, আমার অপরাধটা? এটা বলার সাথে সাথেই চাচি আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে চাচির দিকে তাকিয়ে আছি। এবার সত্যি আমার কষ্টে বুকটা ফেটে গেল। আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে চাচির পায়ে ধরে বলতে লাগলাম, চাচি, আপনারা ছাড়া আমার আর কে আছে বলুন? আমি তো এই শহরের কিছুই চিনি না, আর আমি সত্যি অসহায়ের মতো হয়ে যাব। আমি নীলার কোনো সর্বনাশ করিনি। তবু আপনারা না হয় আর 2টো মাস আমাকে থাকার সুযোগ করে দিন। কথা দিচ্ছি আমার পরীক্ষাটা শেষ হলেই চলে যাব আমি। আমাকে থাকতে দেন। সারাদিন না হয় একবেলা খেতে দেবেন। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। আমি শেষ পর্যন্ত নীলার পায়ে ধরলাম, কিন্তু আমাকে থাকতে দিল না। আর এই দিকে আমাকে তাদের বাড়ি থেকে বের করে দিল একটা কুকুরের মতো। একটাই দোষ, মানুষের ভালো করতে নেই। যদি করেন তাহলে তার ফল আপনাকে পেতেই হবে। আমার কি দোষ ছিল? আমি এখন কার কাছে যাব? কি করব? আমার যে মা বাবার স্বপ্নটা পূরণ করতে হবে, এইসব ভাবছি আর হাঁটছি। এমন সময় একটা বড় গাছের নিচে আসলাম। সেখানে হেলান দিয়ে বসলাম, আর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। আজ অনেক কষ্ট হচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাও আমাকে বিশ্বাস করতে পারলো না। সেদিন খুব ভিজলাম। রাতে বৃষ্টি থামলো, কিন্তু আমার জ্বরটা থামলো না, কারণ সারাদিন না খেয়ে আছি। তারপর আবার কপাল ফেটে গেছে। কোনো রকমে সকাল হলো। পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটাও নাই। তাই নিজের মান সম্মান বাদ দিয়ে মোবাইলটা আনতে নীলাদের বাড়িতে গেলাম। নীলাদের বাড়িতে গিয়ে দেখলাম দারোয়ান চাচা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই আমার কাছে আসলো। আমি চাচাকে সালাম দিয়ে আমার ফোনটা আনার জন্য বললাম। বেশ কিছুক্ষণ পর চাচা আসলো। আমি মোবাইল ফোনটা নিয়ে হাঁটা ধরলাম। চাচা ডাক দিল, বাবা দাঁড়াও। আমি পেছনে তাকিয়ে দেখলাম চাচা নিজেই আমার কাছে এসে
আমাকে কিছু টাকা দিলেন। অনেক না করার পরেও আমাকে জোর করে দিলেন। আমি টাকাগুলো নিয়ে আসলাম। আমি টাকাগুলো দিয়ে কিছু কিনে খেলাম। আমার গন্তব্য এখন ওই বড় গাছটার নিচে। আমি হাঁটছি, দূর থেকে মনে হচ্ছে একটা মেয়েকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে নীলা। হ্যাঁ, নীলাই। আমি দাঁড়িয়ে গেলাম। মা ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছে। কোনো কিছু হয়েছে নাকি নীলার? আমি গিয়ে দেখা করে আসবো নাকি? না, থাক, কী যে মনে করবে। কিন্তু নীলা ওখানে কি করছে? নীলার সাথে একজন মহিলা দাঁড়ানো। তার মুখটা দেখতে পারছি না, তাও মনে হলো এটা চাচি হবে। চাচি আর নীলা গাড়িতে উঠে চলে গেল। আমি কৌশলবশত ক্লিনিকের ভেতরে গেলাম। সেখানে একজন ডক্টরকে পরিচিত লাগছে মনে হয়, কোথাও যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো নীলাদের ওই ফ্যামিলি ডক্টর। আমার ভালোই হলো, আমি সহজেই জানতে পারবো। আর ওনার সাথে আমার সম্পর্কটা খুব ভালো। আমি আর কোনো কিছু না ভেবেই চলে গেলাম ডক্টর আঙ্কেলের কাছে। আমি সামনে এগোতেই থাকলাম। ডক্টর আঙ্কেল আমাকে দেখেই, আরে সুজন, কেমন আছো? তা কি মনে করে আমার এখানে? আসলে আঙ্কেল, আমার একটা খুব জরুরি কাজ আছে। তা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আঙ্কেল, আপনিই পারবেন আমাকে সাহায্য করতে। আচ্ছা বলো, কি জানতে চাও? আমি দেখলাম নীলা আর চাচি আসছিল আপনার কাছে। চাচি কি অসুস্থ নাকি, না অন্য কোনো কারণে এসেছিল আপনার কাছে, নাকি নীলার কিছু হয়েছে? আসলে বাবা, কি বলবো তোমাকে আর কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। আঙ্কেল, হেয়ালি না করে আমাকে সব কিছু বলেন। আসলে নীলা মনে করেছে তার সাথে কেউ জোর জবরদস্তি করেছে, আর তার শরীরটা নাকি নষ্ট হয়েছে, আর সেটা নাকি তুমি আর তোমার বন্ধু মিলে করেছো। আমি এই কথা শুনে মাথা নিচু করে আছি আর ভাবছি আমি কি করলাম আর নীলা কি বলল। আমি আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসলাম। আর মাথা নিচু করে ঢুকছি, কি থেকে কি হয়ে গেল। আমি আবার গাছের নিচে বসলাম আর ওই সব কথা ভাবছি। সন্ধ্যা হয়ে গেছে, খুব ক্লান্ত লাগছে নিজেকে, তাই একটু চোখ বন্ধ করেছিলাম। তখনই কেউ আমার কাঁধে হাত দিল। আমি তো দেখে অবাক। নাপসি। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। ও এখানে কি করে? পাঠক পাঠিকারা, আপনাদের হয়তো মনে নেই, কুড়িগ্রাম থেকে ঢাকা আসার পথে আমার পাশের সিটের সেই মেয়েটি। তুমি এখানে কি করো আর এইভাবে শুয়ে আছো কেন? আর তোমার কপালে কি হয়েছে? এমনি, ও কিছু না। তা কি করো তুমি এখানে? আরে পাগল, আমার বাসার সামনেই তো তুমি আছো। তোমার কি হয়েছে বলো তো? আমাকে বন্ধু ভেবে বলতে পারো। তোমার তো চাচার বাসায় ওঠার কথা। কেন জানি নাপসিকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে, তাই সব বলে দিলাম। দেখি নাপসির চোখে পানি। নাপসি আমার হাত ধরে টেনে দিল। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। নাপসি আমাকে বলতে লাগলো, এখন তুমি আমার সাথেই যাবা। আমি কোথায় যাব? তোমাকে কোনো কথা বলতে হবে না, শুধু আমার সাথে গেলেই হবে। আমি সত্যি আর নতুন করে অপমানিত হতে পারবো না, আমাকে মাফ করো। নাপসি আমাকে জোর করে নিয়ে গেল তার বাড়িতে। তার বাড়ির অবস্থা মোটামুটি মধ্যবিত্ত পরিবার। সে আমাকে তার পরিবারের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। তার পরিবারের লোকজন খুব ভালো। নাপসির কথায় আমাকে তাদের বাড়িতে থাকতে দিলেন। আমি নাপসিকে বললাম, নাপসি, আমার জন্য তোমাদের কষ্ট করা লাগবে না, তোমরা থাকো, আমি যাই। নাপসি আমার হাত ধরে বলল, সবাইকে নীলার মতো মনে করো কেন? বন্ধুর বাড়িতে তো থাকাই যায় নাকি? আমি অনেক চিন্তা ভাবনা করলাম, যেভাবেই হোক আমি পরীক্ষাটা দিব, তাই রাজি হলাম। নাপসি আমাকে একটা ঘর দেখিয়ে দিল আর বলল, ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে আসলাম। সবাই একসাথে রাতের খাবার খেলাম। নাপসির বাবা নেই, তার আম্মু আর একটা বড় ভাই আছে। উনি ব্যবসার কারণে বেশিরভাগ সময় বাইরে থাকে। নাপসি তার ভাইয়ের রুমে আমার থাকার ব্যবস্থা করলো। নীলাদের ওখান থেকে আসার সময় দারোয়ান চাচার হাতে একটা চিঠি দিয়ে এসেছিলাম আর বলে এসেছিলাম পরীক্ষাটা শেষ হলে নীলাকে দেওয়ার জন্য। আর এইদিকে নীলার রিপোর্ট ঠিক আছে, তার সত্যি তো ঠিক আছে। তারপরেও তার মনে কোনো আফসোস নেই। আমাকে তো তার বাড়ি ছাড়া করতে পেরেছে, কিন্তু চাচি তার ভুল বুঝতে পেরেছেন। এখন কিছুই করার নেই। নাপসি আর আমি একসাথেই পড়তাম, তাই তার বইগুলো নিয়ে আমি আর নাপসি পড়তাম। পরীক্ষার আর কিছুদিন বাকি আছে। আমার আর নাপসির প্রস্তুতি ভালোই। আমরা সারাদিন একসাথে পড়াশোনা করতাম আর গল্প করতাম, অনেক মজা করতাম। প্রথম পরীক্ষা আমার আর নাপসির একই কলেজে। পরীক্ষার সিট বসেছে। আমি পরীক্ষার রুমে ঢুকতেই দেখলাম
নীলা আর তার বান্ধবীরা সবাই গল্প করছে। আমি শুধু একবার দেখেই আমার সিট খুঁজতে লাগলাম, আর ভাগ্যক্রমে নীলার আগেই সিটটাই আমার। আমি কোনো কথা না বলে বসে গেলাম আমার সিটে। আর কেমন যেন লাগছে, কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমি আর সেদিকে না লক্ষ্য করে পরীক্ষা দিতে বসলাম। স্যার আসলেন, পরীক্ষা শেষ করলাম। আমি আর নাফসি চলে আসলাম। তারপর গণিত পরীক্ষার সময় দেখলাম নীলার চোখে পানি টলমল করছে। আমি বুঝতে পারছি তার কমন আসে নাই, তাই আমি এমনভাবে বসলাম যেন নীলা আমার খাতা দেখতে পারে। দেখি সে মাথা নিচু করে আছে, তাই আমি হালকা করে তার মাথায় হাত দিলাম আর ইশারায় বললাম আমার খাতাটা দেখার জন্য। সে লেখা শুরু করলো, আমিও করলাম। এভাবে আমাদের পরীক্ষাটা শেষ হলো। নীলা আমাকে অনেক ডেকেছিল, কিন্তু আমি না শোনার ভান করে চলে আসি। এভাবে আমাদের পরীক্ষা শেষ হয়। আমি বুঝতে পারি নীলা আমার উপর দুর্বল হয়ে গেছে। আমার পরীক্ষা শেষ হওয়ায় নাফসিকে নিয়ে ঘুরতে যাই, কারণ কাল আমি নিজের গ্রামে যাব। আজ অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম, মজা করলাম। আজকের দিনটা আমার জীবনের সেরা মনে থাকবে। কাল সকালে আমি নাফসি ও তার পরিবারকে বিদায় দিয়ে চলে আসলাম। নাফসির পরিবারের সাথে আমার খুব ভালোভাবে সম্পর্ক হয়ে গেছে। আমি বাড়িতে আসলাম, আম্মু দেখছি রান্না করছে। আম্মুকে সালাম করলাম। আম্মু আজ অনেক খুশি। আব্বুকে ফোন দিলাম, কিছুক্ষণের মধ্যেই আব্বু আসলো। আমি ফ্রেশ হয়ে সবার সাথে খাবার শেষ করে অনেক গল্প করলাম। জার্নি করে আসার কারণে আব্বু আমাকে ঘুমোতে বলল। আমিও রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখলাম এখন সন্ধে হয়ে গেছে। অনেক দিন পর এসেছি বাসায়, তাই একটু আরামের ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শামীমকে ফোন দিলাম, ওকে আমার বাড়িতে আসতে বললাম। কিছুক্ষণ পর শামীম আসলো। আমি আর শামীম চলে গেলাম আমার প্রিয় জায়গাটায়, নদীর পাড়। সেখানে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় নাফসির ফোন। তোমাকে না বলেছিলাম বাসায় পৌঁছে আমাকে একটা কল করতে, করনি কেন? অনেকদিন পর বাড়িতে আসলাম, তাই খুশিতে ফোন দিতে ভুলে গেছি, সরি। ও, একদিনে আমাকে ভুলে গেছো, ভালো লাগলো। তা কি করো এখন? রাগ করেছ? সরি বললাম তো। আমি আর আমার বন্ধু নদীর পাড়ে বসে আছি। তুমি? বন্ধু নাকি বান্ধবীর সাথে? ফোনটা দাও তো তোমার বন্ধুকে। আমি কথা না বাড়িয়ে দিয়ে দিলাম, কারণ ওর যা রাগ, কি না কি করে বসে, আর মুখ দিয়ে একবার যা মুখ দিয়ে বের হবে তা করেই ছাড়বে। এক কথায় নজর বান্দা। এগুলো আমার আবার ভালো লাগে। আমার উপর জোর করে অধিকার খাটানোর চেষ্টা করে। আমি ওটাও বুঝি। সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে পছন্দ করতে শুরু করি। তার কারণ আমি যেমন মানুষ মনে খুঁজছিলাম, নাফসি তেমন। খুব ভালো মনের মেয়ে একটা। এমন মেয়ে হাজারে একটা পাওয়া যায়। ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল না, কিন্তু ও আমাকে ওর বাসায় থাকা, খাওয়া সব দিয়েছে। আমার বন্ধু হয়ে সবসময় পাশে ছিল। এমন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে কেই বা না চায়। আমি শামীমকে ফোনটা দিলাম। শামীম আর নাফসি কী যেন কথা বলছে। শামীম বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি তো এবার সত্যি ভয় পেয়ে গেলাম। নাফসি সব বলে দিচ্ছে না তো? শামীম আর নাফসির কথা শেষ হলো। শামীম ফোনটা আমাকে দিয়ে চুপচাপ বসে আছে। আমি শামীমকে গোতানো শুরু করলাম। কিরে, কথা বলছিস না কেন? শামীম কিছু না বলে দাঁড়ালো। আমিও দাঁড়ালাম। আমি যে কথা বলতে যাব, শামীম আমার বাম গালে একটা থাপ্পড় দিল। শামীম আমার হাত ধরে তার মাথায় হাত দিয়ে বলতে শুরু করলো, সুজন, আমাদের বন্ধুত্বের কসম, ঢাকাতে কি কি হয়েছে আমাকে সব বল। আমি আর অভিনয় করতে পারলাম না। চোখের পানি বাধা মানছে না। আমি শামীমকে সব বললাম। এখন নীলাকে আমি শুধু ঘৃণা করি। আমি আর নীলার সামনে কোনো দিনও যাব না। শামীমকে সব কিছু বলতে পেরে মনটা একটু হালকা লাগছে। নিজের কাছে এখন অনেকটাই ভালো লাগছে। শামীমকে নাফসির এর কথা বললাম। রাত অনেক হয়ে গেছে, তাই আমি আর শামীম নিজেদের বাড়িতে আসলাম। আমি বাড়িতে এসে খাবার শেষ করে আম্মু আব্বুর সাথে অনেক গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো, নামাজে গেলাম। নামাজ থেকে এসে আব্বুকে বললাম, আব্বু, আমিও আপনার সাথে কাজ করতে চাই। এখন তো আমি ফ্রি আছি, এই সময় কাজ করতে পারলে একটু ভালো হতো। আব্বু আম্মুর সাথে পরামর্শ করে বলল, কাজ কিন্তু খুব কঠিন, কিন্তু তুমি যখন চাইছো
চলো না হয় একদিন আমার সাথে। কাজ করতে ভালো না লাগলে আমাকে বলবা, কেমন? তোমার বেশি কষ্ট হলে আমি তোমাকে আর কোনো কাজ করতে দেব না। আব্বু, আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে আপনার সাথে কাজে নেন, আমি পারবো। আমি আর আব্বু কাজে গেলাম। আমি আম্মুর সাথে রাজমিস্ত্রি কাজ করতে গেলাম। আজ আমার কাজ হলো ইট নিয়ে 3 তলায় দিয়ে আসা। আমার সাথে আরও একজন ছিল। আমি কয়েকবার কাজ করার পর আর পারছি না, তাও করতে লাগলাম। আমার পুরো শরীর ঘেমে গেছে। আমি আমার মতো কাজ করলাম। আজ অনেক ক্লান্ত লাগছে। আমার হাতে ফোসা পড়ে গেছে, হাত জ্বলতেছে। তবে কাজ শেষে যখন 300 টাকা পেলাম, মনে হলো আমার কাছে এগুলো কোনো কষ্টই না। আমার জীবনে প্রথম রোজগারের টাকা। আজ আমি অনেক খুশি। সন্ধ্যার পর কাজ শেষ করে আমি আর আব্বু একসাথে কাজ করে বাসায় ফিরলাম। অনেকটা ক্লান্ত লাগছে। আমি আমার জীবনে প্রথম রোজগারের টাকা আম্মুর হাতে তুলে দিলাম। এতে আম্মু এত খুশি হলো যে বলার মতো না। আম্মু কেঁদে ফেলেছে। আমি আম্মুকে সান্ত্বনা দিলাম। আম্মু, তোমার এই ছোট ছেলেটা আর আগের ছোট নেই, সে এখন বড় হচ্ছে। আম্মু, জীবনে যেন কিছু একটা করতে পারি। আমি আজ একটু তাড়াতাড়ি খাবার দাবার করে ঘুমোতে গেলাম, কিন্তু আমার শরীর খুব ব্যথা করছে। এখন কোনো রকমেই ঘুমোতে পারলাম। মাঝরাতে আমার ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে লাগলাম। নাস্তা করে আব্বুর সাথে কাজে চলে আসলাম। এইভাবেই দিন কাটতে লাগলো। মাঝে মাঝে নাপসির সাথে কথা হয়। নীলাও আমাকে ফোন দেয়, কিন্তু আমি ধরি না। আমার ওর ওপর এখন কোনো ফিলিংসই নেই। হয়তো সে এখন চিঠিটা পেয়ে গেছে। আমি চিঠিটা বেশি কিছু লিখি নাই। ম্যাম, পৃথিবীর সবাই এক মনে করতে নেই, আর যে যেরকম কাজ করবে সে তার ফল পাবে। আপনিও পাবেন। তবে হয়তো সেদিন এমন কিছু হবে, কিছুই করতে পারবেন না। আমি সত্যি আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম, আপন করতে চেয়েছিলাম। ঠিকমতো খোঁজখবর নিয়ে দেখেন। চোখ থাকলে দেখতে পারবেন, মুখ থাকলে বলতে পারবেন, আর কান থাকলে শুনতে পারবেন। ওপরওয়ালা না করুক, এই সুজনের কারণে আপনাকে চোখের পানি ফেলতে পারে। দোয়া করি ভালো থাকবেন, চাচা চাচিকে দেখে রাখবেন। আর মাটির মানুষ খুব ভালো তারা। ইতি। এই পৃথিবীর অপরিচিত মানুষ ছোট লোক। এখন প্রায় আমি আর আব্বু কাজে যাই। এখন আর কাজ করলে আর কোনো সমস্যা হয় না। এভাবে আমার আড্ডা কাজ করা, নাপসিকে নিয়ে আর বাবা মাকে নিয়ে ভালোই আছি। আজ কাজ করে বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির সামনে গাড়ি। ভালো করে দেখে চিনতে পারলাম এটা ছোট আব্বুর গাড়ি। কিন্তু এখানে কেন? তার মানে কি ছোট আব্বু আমাদের বাড়িতে এসেছে? এইসব ভাবতে ভাবতে বাড়ির ভেতরে ঢুকে দেখি আমাদের ছোট ড্রয়িং রুমে চাচা চাচি বসে আম্মু আম্মুর সাথে গল্প করছে। আসসালামু আলাইকুম ছোট আব্বু। ওয়ালাইকুম আসসালাম। বাবা সুজন, তোমার এমন অবস্থা কেন? কাজে গিয়েছিলাম, আপনারা গল্প করেন, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি আমার রুমে ঢুকে তো অবাক, দেখি নীলা আমার রুমে বসে আছে, আমার আঁকা পেন্টিংগুলো দেখছে। আমি কিছু না বলে আমার কাপড় নিয়ে বাথরুমে গোসল করে ফ্রেশ হয়ে বের হলাম। সুজন, কেমন আছো? কুকুর তো সবসময় রাস্তায় থাকে। কুকুর কেমন থাকে তা নিশ্চয়ই আপনার অজানা নয় ম্যাডাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ছোট লোকেরা কারোর উপর রাগ করে থাকে না, এটা তাদের স্বার্থের মধ্যে পড়ে না। এখন আপনি এখান থেকে যান। আমি তোমার পায়ে পড়ি সুজন, আমাকে ক্ষমা করে দাও। দেখুন, আব্বু আম্মু শুনতে পাবে। আমি ক্ষমা করেছি, এখন এখান থেকে যান প্লিজ। আমার ক্লান্ত লাগছে। নীলা চলে গেল। আমি বিছানায় গায়ে ইলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি, আম্মুর ডাকে ঘুম ভাঙলো। বাবা সুজন, খেতে আয়। যাচ্ছি। আম্মু শোনো। হ্যাঁ বল। ছোট আব্বুরা এখানে এসেছে কেন? তোকে নিয়ে যেতে এসেছে। না আম্মু, আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। এখন তো আমার পড়া নেই। এসব পরে হবে, এখন খেতে আয়। আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। আমার পাশে নীলা বসে আছে। আমার অসহ্য লাগছে ওর পাশে বসে থাকতে। সুজন, তুমি কি আমাদের সাথে কাল ঢাকা যাবে? ছোট আব্বু, এখন গিয়ে কি করব? রেজাল্ট বের হোক, যদি ভালো কোনো ভার্সিটিতে চান্স পাই তখন দেখা যাবে। আর আব্বু আম্মুকে ছাড়া থাকতে আমার ভালো লাগে না। না আব্বু, সুজন আমাদের সাথে যাবে। সুজন ঠিকই বলেছে, এখন গিয়ে কি করবে? আমাদের সাথে কয়েকদিন থাক। আব্বু, তাহলে আমি এখানেই থাকি, সুজনের সাথে আমিও ঢাকায় যাব। ঠিক আছে, নীলা বলছে তোমার সাথে আসবে, তাহলে তুমি কি বলো বাবা? আমি কি বলবো বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই আব্বু, আমি সুজনের সাথেই আসবো। এভাবে আরও অনেক কথা বলে
চাচা আর চাচি ঢাকায় যায়, নীলা আমাদের সাথেই থেকে যায়। কিছু করার ছিল না, এভাবেই দিন কাটতে লাগলো। তবে আমি নীলার সাথে বেশি কথা বলি না। আমার রেজাল্ট বেরিয়ে এলো, মোটামুটি ভালোই হয়েছে। তাই আমাকে আবার ঢাকায় যেতে হবে পড়ালেখা করার জন্য। তাই সেদিন আমি আর নীলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ নীলা বলল, সুজন, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি না বুঝে তোমাকে মিথ্যে দোষারোপ করেছি, তার জন্য ক্ষমা করে দিও। আর আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না। তবে এই কয়েকদিনে আমিও নীলার প্রেমে পড়ে গিয়েছি। তাই আমি বলেই দিয়েছি, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এভাবে দুজন যাচ্ছিল বাসে করে, কিন্তু নিয়তির পরম নিষ্ঠুর হয়ে থাকে। তাই ঢাকা যাওয়ার সময় বাসটি একটা দুর্ঘটনায় পড়ে, যার কারণে সুজন মারা যায়। কিন্তু নীলা অল্পের জন্য বেঁচে গিয়েছে। কিন্তু সুজনের লাশ দেখে সে নিজেকে মানাতে পারছে না। নীলার চোখের পানি নীরবে ঝরছে। সুজনকে বাড়িতে এনে কবর দেওয়া হয়, কিন্তু নীলা আজও সেই কবরের কাছে গিয়ে হাউমাউ করে কাঁদে। কিন্তু সুজন আর কোনোদিন ফিরে আসবে না। আসলে গরিব বলে আজ নিয়তিও পাশে থাকে না। পৃথিবীর নিয়মই এরকম।